স্মৃতি কার্টুন হাউস। আরে তুই এখানে? আয় আয়, ভেতরে আয়। তারপর বল, কেমন আছিস? খুব ভালো আছি রে। অনেকদিন তোর সাথে দেখা হয়নি, এদিকে এসেছিলাম, তাই ভাবলাম তোর সাথে দেখা করে যাই। তোর কি খবর বল, তুই কেমন আছিস? ওই কোনো রকমে চলে যাচ্ছে। কেন রে, কি হয়েছে? আর বলিস না, বাবা অসুস্থ হয়ে পড়লো, তাই চাকরিটাও ছাড়তে হলো। কি যে এখন হবে কিছুই বুঝতে পারছি না। বাবার চিকিৎসার এত খরচ, 2 মাস ধরে বাড়ির ভাড়া দিতে পারিনি জানিস। তাই নাকি? এসব তো জানতাম না। তো তুই চাকরির জন্য অ্যাপ্লাই করলে পারিস তো। করেছি, চাকরির জন্য অ্যাপ্লাই করেছি, 2টো ইন্টারভিউ দিয়েছি, এখনো তার কোনো ফলাফল জানতে পারিনি। ঠিক আছে, দাঁড়া, আমি অভিককে বলবো, ওরা অফিসে যদি কোনো ভ্যাকেন্সি হয় তাহলে যেন তোকে বলে। হ্যাঁ রে, তাহলে তো খুব ভালো হয়, একটা চাকরির খুব দরকার। বাড়ি ভাড়া দিতে পারছি না, এ মাসে নির্ঘাত এসে বাড়ি থেকে বার করে দেবে। আরে দূর, এত ভয় পাচ্ছিস কেন? দেখবি সব ঠিক হয়ে যাবে। আরে এখন আবার কে এলো? তুই একটু বস, আমি এক্ষুনি আসছি। কে আপনি? কাকে চাই? আপনি কি মিস ঋতিকা রয়? হ্যাঁ, আমি ঋতিকা। কি ব্যাপার বলুন তো? আমি অ্যাডভোকেট অনিমেষ ব্যানার্জি। আপনার সাথে কিছু কথা বলার ছিল। আচ্ছা, আসুন, ভেতরে আসুন। বলুন, কি বলবেন? আমি স্বর্গীয় দিগন্ত বোসের উকিল। দিগন্ত বোস ছিলেন মস্ত এক ব্যবসায়ী। তার ছিল প্রচুর ধনসম্পত্তি। যদিও তার আত্মীয় বলতে তার চারপাশে কেউই ছিল না। তিনি যখন মৃত্যুশয্যায় ছিলেন তখন কাগজে বিজ্ঞাপন দেওয়া হয় যে তার আত্মীয় স্বজন যদি কেউ থাকে সে যেন সঠিক পরিচয় নিয়ে এসে আমার সাথে দেখা করে। কিন্তু ফল হয়নি, কেউই আসেনি। দেখতে দেখতে দিগন্ত বোস মারা গেলেন। কিন্তু আপনি আমার কাছে কেন এসেছেন? দিগন্ত বোস নামে আমি কাউকে চিনি না। দিগন্ত বোস আপনার দুঃসম্পর্কের দাদু হন। আপনি হয়তো চেনেন না, আপনার বাবা চিনে থাকবেন হয়তো। আপনি তাহলে আপনার বাবাকে নিয়ে আসুন, আপনার বাবার সাথেই আমি কথা বলি। না, তা সম্ভব নয়। বাবা খুবই অসুস্থ, বাবা কথা বলতে পারবেন না। ঠিক আছে, যা বলার আমাকেই বলুন আপনি। দিগন্ত বোসের সমস্ত সম্পত্তি বেশিরভাগই তার চিকিৎসায় খরচ হয়ে যায়। পড়ে আছে একমাত্র তার সেই অট্টালিকা, যে অট্টালিকায় তিনি থাকতেন। যেহেতু তার কোনো আত্মীয় স্বজনের সন্ধান মেলেনি, উত্তরাধিকার সূত্রে আপনি সেই অট্টালিকা পাবেন। আমি সমস্ত ডকুমেন্টস নিয়ে এসেছি, এটা আপনাকে আমি দিয়ে যাচ্ছি। আমি আমার কর্তব্য পালন করলাম। দিগন্ত বোসকে আমি কথা দিয়েছিলাম তার অট্টালিকা আমি তার সঠিক উত্তরাধিকারের কাছে পৌঁছে দেবো। আমি তাই করে গেলাম। এবার আপনি কি করবেন সেটা আপনার নিজের সিদ্ধান্ত। আমি এখন আসি।
এতক্ষণ উনি যে কি বলে গেলেন সব যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল, কারণ আমি দিগন্ত বোস নামটা আজ প্রথম শুনলাম। কখনো মায়ের কাছেও শুনিনি যে দিগন্ত বোস নামে তার কোনো আত্মীয় আছে। যাই হোক, একটা বাড়ি আমার নামে হয়েছে শুনে সত্যি ভীষণ ভালো লাগছিল, কারণ আর এই ভাড়া বাড়িতে ভাড়া গুনতে পারছি না। তার উপর উকিলবাবু বলে গেলেন সেটা কোনো ছোটখাটো বাড়ি নয়, বড় অট্টালিকা। মনে মনে ভাবলাম, অট্টালিকায় যদি কটা ভাড়া দিতে পারি, সেই ভাড়ার টাকায় আপাতত কিছুদিন আমাদের ভালোই চলবে। তারপর আমি একটা চাকরি খুঁজে নেব। সমস্ত ফর্মালিটিস কমপ্লিট হতে হতে প্রায় 1 সপ্তাহ কেটে গেল। তারপর ভাড়া বাড়ির সমস্ত ভাড়া মিটিয়ে বাবাকে নিয়ে আমি নিজের বাড়িতে গেলাম। বাড়িটার সামনে এসে মনে হলো সত্যি উকিলবাবু ভুল কিছু বলেনি, বরং খানিকটা কমই বলেছেন। এটাকে অট্টালিকা বলাও বোধহয় ঠিক নয়, এ তো রাজপ্রাসাদ। বাড়ির ভেতরে ঢুকে দোতলায় এসে পাশাপাশি দুটো রুমে আমি আর বাবা থাকবো বলে ঠিক করলাম। প্রত্যেকটা ঘরই আসবাবে ভর্তি, তাই আমাদের কোনো অসুবিধাই হলো না। তার উপর ঘর আসবাব সব পরিষ্কার ঝকঝক করছে, যেন মনে হচ্ছে আমরা আসবো জেনে কেউ আগের থেকে সব কিছু পরিষ্কার করে দিয়ে গেছে। মনে হয় এটা উকিল বাবুরই কাজ, আমরা আসবো বলে উনি লোক দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে রেখেছেন। তবে বাড়ির বাইরে যতক্ষণ ছিলাম আমি খুব আনন্দে ছিলাম। ভাড়া বাড়ি ছেড়ে নিজের বাড়িতে এসেছি, কিন্তু বাড়ির ভেতরে ঢোকার পর মনটা কেমন যেন ভারী ভারী লাগছে। কেন হচ্ছে এমন কিছুই বুঝতে পারলাম না। যাকে এখন এসব দিকে মন দিলে চলবে না, আমাকে শিগগিরই কটা ভাড়ার ব্যবস্থা করতে হবে, কারণ হাতে একেবারে টাকা নেই। উল্টে বাড়ি ভাড়া মেটাতে গিয়ে বেশ কিছু টাকা ধার হয়ে গেছে। হাতে যে কটা টাকা আছে তা দিয়ে 2-3 দিনের বেশি চলবে না। তাই ঠিক করলাম বাইরে থেকে কিছু খাবার কিনে নিয়ে আসি, আর তখনই চারপাশের লোকের সাথে কথা বলে একটা দুটো ভাড়ার ব্যবস্থা করব। এই ভেবে আমি বাড়ির বাইরে বেরোলাম। বাড়ির আশেপাশে তেমন দোকানপাট বলতে কিছুই নেই। এই জায়গাটা বেশ নিশ্চুপ, দোকানে যেতে হলে বেশ খানিকটা হেঁটে যেতে হয়। আসার সময় একটা খাবার দোকান লক্ষ্য করেছিলাম, সেখানেই আমি গেলাম খাবার কিনতে। আচ্ছা দাদা, রুটি বা ভাত কিছু পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। ভাত রুটি সবই পাওয়া যাবে। শুধু ভাত রুটি কেন, ভাত ডাল তরকারি মাছ দিয়ে একটা থালি 50 টাকা। ঠিক আছে, আপনি দুটো ভাতের থালি দিন আর 4টে রুটি দিয়ে দিন। তা এখানে নতুন বুঝি? আগে তো কখনো দেখিনি এখানে। হ্যাঁ, আমি এখানে নতুন এলাম, আজকেই এসেছি। ওই মুকুন্দ ভিলায় উঠেছি। কি বললেন? মুকুন্দ ভিলা? ওখানে আবার কেউ থাকে নাকি? না, এতদিন থাকতো না, আমি এখন থেকে থাকবো ওখানে। ও আচ্ছা, এই নিন আপনার খাবার। সারা দিনটা পুরো বাড়ি ঘুরতে ঘুরতেই কেটে গেল, তাও পুরো বাড়ি ঘুরে ওঠা সম্ভব হয়নি। এখন রাত হয়ে গেছে,
রাতের খাবার খেয়ে বাবাকে ওষুধ টষুধ খাইয়ে দিয়ে আমি ঘরে এলাম সবে। সত্যি হঠাৎ করে এমন একটা বাড়ি যে পাবো কখনো ভাবিনি। কিন্তু কে ছিল ওই দিগন্ত বোস? আজকে যদি মা থাকতো, মাকে জিজ্ঞাসা করতাম। আমি তো কোনোদিন এর নামই শুনিনি। যাই হোক, তাও তো একটা বাড়ি পেলাম। কে একটা কাঁদছে মনে হচ্ছে। এত রাতে এই বাড়িতে কে কাঁদবে? কান্নার আওয়াজটা তো খুব কাছ থেকেই আসছে মনে হচ্ছে। আমি যতদূর জানি এই বাড়িতে তো আর কেউ নেই, আমি আর বাবা আছি। তাহলে কে কাঁদছে? যাই, একবার বাইরে গিয়ে দেখি তো। কই, কেউ তো কোথাও নেই। তাহলে কান্নার আওয়াজটাও তো থেমে গেল। আমি নিশ্চয়ই ভুল শুনেছি। আজ সকাল থেকে যা খাটুনি যাচ্ছে তাই হয়তো। না, গিয়ে বরং ঘুমিয়ে পড়ি। না, কালকের দিনটা বেশ ভালোই কাটলো। রাতে বেশ আরাম করে ঘুমিয়েছি। এতদিন ভাড়া বাড়িতে ঘুমোতাম, আজ নিজের বাড়িতে ঘুমিয়েছি। কি শান্তির ঘুম! কার এত সাহস এই বাড়িতে এসে আছে? বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। এত সকাল সকাল কে আমাদের বাড়ির সামনে এসে চেঁচামেচি শুরু করলো? না, একবার গিয়ে দেখি তো। দরজা খুলে দেখলাম দরজার বাইরে বছর 30 বয়সের একটা ছেলে দাঁড়িয়ে আছে। কিন্তু আমাকে দেখে কেমন ভূত দেখার মতো ভয় পেয়ে গেল ছেলেটা। ওরে বাবা, ভূত, ভূত, বাঁচাও, বাঁচাও। কি ব্যাপার হলো? আমাকে দেখে ভূত ভূত বলে চেঁচিয়ে চলে গেল কেন? আমাকে কি ভূতের মতো দেখতে নাকি? কি জানি, পাগল টাগল হবে হয়তো। না, যাই, আমি বরং খাবার কিনে নিয়ে আসি। কাল যে দোকান থেকে কিনেছিলাম সেখান থেকেই কিনে আনি। যাই। যতই আমি সমস্ত কথা উড়িয়ে দিই না কেন, কাল রাতের ওই কান্নার আওয়াজ আর আজ সকালে ছেলেটার আমাকে দেখে ভূত ভূত বলে চেঁচানো, এই দুটো কথাকে যেন আমি ভুলতে পারছি না। খুব আশ্চর্য লাগছে যেন। তাই ঠিক করলাম, কাল যে দোকান থেকে খাবার কিনেছিলাম সে বাড়িটা সম্পর্কে কিছু একটা যেন বলতে চাইছিল। আজকে গিয়ে একবার জিজ্ঞেস করবো তাকে, সে কি বলতে চাইছিল কালকে। আরে দিদি, আপনি আসুন আসুন। যাক, কাল রাতটা তাহলে আপনার ওই বাড়িতে নির্বিঘ্নে কেটেছে। নির্বিঘ্নে কেটেছে মানে? আপনার কথা তো কিছু বুঝতে পারলাম না। আচ্ছা, আপনি কালও ওই বাড়ি সম্পর্কে কিছু একটা বলতে চাইছিলেন। আচ্ছা, আপনি ওই বাড়ি সম্পর্কে কি জানেন বলুন তো? না না, তেমন কিছু না। বলেন আপনি কি নেবেন? পরে নেবো, আগে আপনি বলুন তো ওই বাড়ি সম্পর্কে কি জানেন। না না,
তেমন কিছুই জানি না, তবে শুনেছি ও বাড়ি নাকি ভুতুড়ে বাড়ি। তা আপনি কি ও বাড়ি কিনেছেন নাকি? হ্যাঁ, আয়না তো বাড়িটা এখন আমার, কিন্তু ভুতুড়ে বাড়ি আমি ঠিক বুঝতে পারলাম না। একটু ব্যাপারটা খুলে বলুন তো। ও, এখনো বাড়ি বুঝি আপনার? তাহলে আপনার সমস্তটা জানা দরকার। আপনাকে আগে থেকে সাবধান করে দিচ্ছি। বেশ কয়েক বছর আগে একটা লোক তার মেয়েকে নিয়েও বাড়িতে থাকতো। শুনেছি লোকটা উকিল ছিল। তারপর ও বাড়ির দিকে এক প্রমোটারের নজর পড়ে। শোনা কথা, প্রমোটারের জন্যই নাকি ওই লোকটা আর মেয়েটা মারা গেছে। তারপর থেকেই ওটা ভুতুড়ে বাড়ি হয়ে গেছে। কেউ ওই বাড়ির আশেপাশে নাকি যেতে পারে না। দেখেননি বাড়ির আশেপাশটা কেমন শুনশান হয়ে থাকে? আমি আর কোনো কথা বললাম না, চুপচাপ খাবার নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তবে কথাগুলো শুনে আমার যেন কেমন ভয় লাগতে শুরু করলো। আমার বাড়িতেও তো একজন উকিলে গিয়েছিল। কে সেই উকিল? কে দিগন্ত বোস? কার নাম করে আমাকে ওই দলিল দিয়ে এলো সে? তবে একটা রাত যখন নির্বিঘ্নে কেটেছে, আমার মনে হয় না যে বা যারা ওই বাড়িতে ভূত হয়ে আছে তারা আমাদের কোনো ক্ষতি করতে চায়। আমার মনে হয় তারা আমায় কিছু বলতে চায়, তাই আমাকে ওই বাড়িতে ডেকে এনেছে। সেই দিন রাতে খাওয়া দাওয়ার পর আমি অপেক্ষায় বসে রইলাম। মন বলছিল আবার আমি সেই কান্নার আওয়াজ পাবো। কিছুক্ষণের মধ্যেই সেই কান্নার আওয়াজ শুনতে পেলাম। আজ আর ভয় করলো না, আমি সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। ঘরের বাইরে বেরিয়ে আগের দিনের মতোই কাউকে দেখতে পেলাম না, কিন্তু কান্নার আওয়াজটা আজকে আর থামেনি। কান্নার আওয়াজ লক্ষ্য করে আমি খুঁজতে লাগলাম। ব্যালকনি দিয়ে হাঁটতে হাঁটতে একটা ঘরের দরজা খোলা দেখে সেই ঘরে ঢুকলাম। ঘরের ঠিক মাঝে হুবহু আমার মতো দেখতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখটা যেন কেমন বিভৎস। চোখে কোনো দৃষ্টি নেই, মুখটা পুরো ফ্যাকাশে। কে কে আপনি? এখানে এলেন কি করে? মেয়েটা আমার কথার কোনো উত্তর দিল না, কিন্তু এরপর যা ঘটলো তা দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ওই অদ্ভুত দেখতে মেয়েটার পাশে এসে দাঁড়ালো সেদিনকার আমার বাড়িতে যাওয়া সেই উকিল, যে আমাকে এই বাড়ির দলিল দিয়ে এসেছে। এই মেয়েটার মতো তাকেও বিভৎস দেখতে। ভয় পেও না, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা তোমার কোনো ক্ষতি করব না। কে আপনারা? আমাকে ওই দলিল কেন দিয়ে এলেন? কেন আমাকে এই বাড়িতে নিয়ে এলেন আপনারা? বলছি, সব বলবো বলেই তো তোমায় এখানে ডেকে এনেছি। এ বাড়ি আমার বাবার তৈরি। এ বাড়ি আমার বাবার খুব ভালোবাসার বাড়ি ছিল। পৈতৃক সম্পত্তি হিসাবে এই বাড়ি আমি পাই। আমি আমার পরিবার নিয়ে এই বাড়িতেই থাকতাম। পরিবারে ছিলাম আমি, আমার স্ত্রী আর আমার একমাত্র মেয়ে। আমি পেশায় একজন উকিল ছিলাম। আমাদের দিন ভালোই কাটছিল। হঠাৎ ওর মা অসুস্থ হয়ে মারা যায়। তারপর থেকে এই বাড়িতে আমি আমার মেয়েকে নিয়েই থাকা শুরু করি। কিন্তু হঠাৎ এক প্রমোটারের আমার বাড়ির ওপর নজর পড়ে। মোটা টাকা দিয়ে
সে এই বাড়ি কিনে নিতে চায়। সে নাকি এখানে শপিং মল তৈরি করবে, কিন্তু আমি দিতে রাজি হইনি। আমার পৈতৃক ভিটে আমি ছেড়ে যেতে রাজি হইনি। তাই সেই প্রমোটার আমাকে আর আমার মেয়েকে খুন করে, আর খুন করে এই বাড়ির বাগানে আমাদের দুজনের ডেড বডি পুঁতে দেয়। কিন্তু আমি কি করব? আমাকে কেন এখানে নিয়ে এসেছেন? প্রমাণের অভাবে কেস বন্ধ হয়ে যায়। ওই প্রমোটার এখনো সাধারণ মানুষের চোখে নির্দোষ, কোনো শাস্তি পায়নি। সে এখনো এই বাড়ি নেওয়ার তালে আছে। এই বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় সে। সুযোগ পেলেই এ বাড়ি সে ভেঙে ফেলবে। তোমাকে আমি এ বাড়িতে এনেছি তার কারণ তোমাকে হুবহু আমার মেয়ের মতো দেখতে। ও নিজের হাতে আমাদের দুজনকে মেরেছিল। এখন তোমাকে দেখে ও ভয় পেয়েছে। ও তোমাকে ভূত মনে করছে। তোমাকে ওর মুখ থেকে কথা বার করতে হবে যে ওই আমাদের দুজনকে মেরেছিল। একমাত্র ওর স্বীকারোক্তি ওকে শাস্তি দিতে পারি, না হলে ও কোনোদিনও শাস্তি পাবে না। বুঝতে পেরেছি, আর কিচ্ছু বলতে হবে না। আমি আপনাদের কথা দিচ্ছি, ওই প্রমোটার শাস্তি পাবেই। আমি ওই প্রমোটারকে জেলে ঢোকাবই। পরের দিন সকাল সকাল ওই উকিল বাবুর মেয়ের মতো সেজে আমি বেরিয়ে পড়লাম ওই প্রমোটারের বাড়ির উদ্দেশ্যে। ভূত, ভূত, ভূত আমার মেরে ফেলবে। ভূত, ওরে বাবা। তুই যদি সত্যি কথা বলিস, আমি তোকে মারবো না। বল, তুই আমাকে আর বাবাকে কেন মেরেছিলি? আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি, আমি তোমাদের দুজনকে খুন করেছি। ওই বাড়ি ভেঙে আমি ওখানে শপিং মল করতে চেয়েছিলাম। তোমার বাবা ওই বাড়ি আমায় দিচ্ছিলেন না, তাই আমি তোমাদেরকে খুন করেছি। আমায় মেরো না, আমি খুব বড় ভুল করে ফেলেছি, আমায় ছেড়ে দাও। সেদিন আমার সাথে একটা টেপ রেকর্ডার ছিল। ওই প্রমোটারের স্বীকারোক্তি ওই টেপ রেকর্ডারে রেকর্ড করে আমি সোজা চলে যাই থানায়। পুলিশের হাতে সমস্ত প্রমাণ দিয়ে আমি বাড়ি ফিরে আসি। তারপর খবর পাই পুলিশ ওই প্রমোটারকে জেলে ঢুকিয়েছে। আজকে ওই প্রমোটারের শাস্তি হয়েছে। আমার কাজ এই বাড়িতে শেষ হয়েছে। এবার নিশ্চয়ই আমায় এই বাড়ি ছেড়ে দিতে হবে। কিন্তু আবার কোথায় যাব? এখনো তো কোনো রোজগার আমি ব্যবস্থা করতে পারিনি। আবার ভাড়া বাড়ি, এখন ভাড়া বাড়ি কোথায় খুঁজেই বা পাবো? এইসব ভাবছি, হঠাৎ ঘরের লাইটটা অফ হয়ে গেল। এই তো আপনাদের কথাই ভাবছিলাম, ওই প্রমোটার শাস্তি পেয়েছে। আপনাদের খুনি আজ শাস্তি পেল। জানি ওই শয়তান প্রমোটার শাস্তি পেয়েছে। আজ আমাদের আত্মা মুক্তি পাবে। তোমাকে এসেছি ধন্যবাদ জানাতে, আর বলতে এসেছি এই বাড়ি শুধু তোমার। তুমি ছাড়া এই বাড়ি যদি আর কেউ দখল নেয়, সে কিন্তু বেঁচে ফিরতে পারবে না। আমার পৈতৃক ভিটে আমি তোমার হাতে দিয়ে গেলাম। আমার পৈতৃক ভিটে
এখন রক্ষা করার দায়িত্ব তোমার। এরপরে ওই দুজন কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেল। বুঝতে পারলাম ওদের দুজনের আত্মার মুক্তি পেল। আর একই সাথে আমার মাথা থেকেও বাড়ি পরিবর্তনের চিন্তা দূর হলো। এখন থেকে আমার পার্মানেন্ট ঠিকানা হলো এই বাড়ি।